সিনথেসিস কিভাবে আসে। তো আমরা এই চ্যাপ্টারটা ভালোভাবে শেষ করার চেষ্টা করব, আমাদের কনসেপ্ট ওয়াইজ অনেক ভালোভাবে কিছু করার চেষ্টা করব। এই চ্যাপ্টারের আজকে প্রথম পার্ট, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি ধারাবাহিকভাবে পার্ট আপলোড দিতে থাকবো। আজকে প্রথম পার্ট, এর পরবর্তী পার্ট আসবে আরেকদিন, এরভাবে আসতে থাকবে ইনশাল্লাহ। তো আজকে বেসিক্যালি বেশি কিছু না, সূচনা পার্টটা নিয়ে কথা বলবো, এর পরবর্তী পার্টগুলো ধীরে ধীরে দিব ইনশাল্লাহ। আজকের এই পার্টটা শুরু করা যাক। প্রথমে আসি ভূমিকা। প্রকৃতিতে বেসিক্যালি পাওয়া যায় মানুষের তৈরি এই মহাবিশ্বের মোট 10 মিলিয়ন বা 1 কোটি যৌগের মধ্যে 9 মিলিয়ন অর্থাৎ 90 লক্ষই হলো তোমার কত, জৈব যৌগ বা কার্বনের যৌগ। এখন এখানের মধ্যে আমরা কথা বলবো জৈব যৌগ নিয়ে, জৈব যৌগ অর্থাৎ কার্বনের যৌগ নিয়ে। তো জৈব রসায়ন হলো কার্বনের রসায়ন, কার্বনের যৌগের রসায়ন। জৈব যৌগ হলো হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন তো হলো তোমার হাইড্রোজেন ও কার্বন দিয়ে গঠিত যৌগ। এরপরে বিভিন্ন শ্রেণীর জৈব যৌগ সৃষ্টি। হাইড্রোকার্বনের এস পরমাণু বিভিন্ন গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে বিভিন্ন রকম কি হয়, বিভিন্ন শ্রেণীর জৈব যৌগ সৃষ্টি হয়। তারপর কার্যকরীমূলক, বিভিন্ন গ্রুপ বা মূলক সংশ্লিষ্ট যৌগের রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রক। তোমার বিভিন্ন অ্যালকোহল আছে, তারপর বিভিন্ন এই অ্যাসিড আছে, এরকম কি আছে, এগুলোর কিছু কার্যকরীমূলক থাকে। এই গ্রুপগুলা কি করে, কার্যকরীমূলক গ্রুপগুলা ওই মৌলের বৈশিষ্ট্যকে কি করে, রাসায়নিক ধর্মকে, বিভিন্ন বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, রাসায়নিক ধর্মকে নিয়ন্ত্রণ করে। সমগোত্রীয় শ্রেণী হলো একই কার্যকরীমূলক ভিত্তিক যৌগের কি শ্রেণী। তো জৈব যৌগের রসায়ন অধ্যয়নের কার্যকরীমূলক ভিত্তিক সমগোত্রীয় শ্রেণীর অধ্যয়ন। জৈব যৌগের বা জৈব রসায়নের অধ্যয়ন হলো কার্যকরীমূলক ভিত্তিক সমগোত্রীয় শ্রেণীর অধ্যয়ন। জৈব রসায়ন, জৈব রসায়ন কাকে বলে? কার্বন শিকল দ্বারা গঠিত বিভিন্ন শ্রেণীর যৌগের রসায়ন হলো কি জৈব রসায়ন। এরপরে রসায়নের যে শাখায় হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? জৈব রসায়ন বলা হয়। আলোচ্য বিষয় কার্বনের রসায়ন। তারপর যৌগের উৎস, প্রস্তুতি পদ্ধতি, সংযুক্তি, গঠন, ভৌত ও রাসায়নিক ধর্ম এবং তাদের ব্যবহার। যেমন বিভিন্ন অ্যালকেন, অ্যালকাইন, তারপর অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, ফ্যাটি অ্যাসিড, এগুলোর উৎস, প্রস্তুতি পদ্ধতি, সংযুক্তি, গঠন, ভৌত ও রাসায়নিক ধর্ম, ব্যবহার, তাদের ইত্যাদি নিয়ে কি করা হয়, জৈব যৌগের মধ্যে বা জৈব রসায়নে আলোচনা করা হয়। ঠিক আছে, জৈব যৌগ হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগসমূহ কি আমার জৈব যৌগ। এরপর হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত যৌগ। আরেকটা হয় জৈব যৌগ বিভিন্ন রকম যৌগ দিয়ে গঠিত হয়, মৌল দিয়ে গঠিত হয়। এর মধ্যে কার্বন, তারপর কত অক্সিজেন, হাইড্রোজেন, তারপর ফসফরাস, সালফার, নাইট্রোজেন, তারপর এখানের মধ্যে হ্যালোজেন, তারপর কত এখানে কিছু এক্সাম্পল আছে, মিথেন, মিথাইল ক্লোরাইড, তারপর কত মিথাইল অ্যালকোহল ইত্যাদি ইত্যাদি। এখানে এটা মনে রাখার একটা কৌশল আছে, চপস, এটাকে মনে রাখা যায় চপস হিসেবে, চপস এভাবে দিয়ে চপস, TSOPS, চপস NX, এটা দিয়ে মনে রাখা যায় এটাকে। এর পরবর্তী পার্ট, জৈব যৌগের কিছু মিস্টেরিয়াস ঘটনা আছে। এখানে কিছু ভুল বোঝাবুঝি ছিল বা ভুল ছিল, এগুলাকে পরবর্তীতে সংশোধন করছে বিভিন্ন বিজ্ঞানীরা মিলে। তো এখানে বেশিরভাগ ক্ষেত্রে একজনের নাম আসবে, সেটা হচ্ছে সংশোধনের ক্ষেত্রে যদি বেশি জনের নাম আসে, উনি হচ্ছে বিজ্ঞানী ফ্রেডরিক হুলার। ঠিক আছে, ওনার নাম। তো এখানে যে ঘটনাটা ঘটছে, প্রথমে বার্জেলিয়াস একটা মতবাদ দিয়েছিল, বিজ্ঞানী বার্জেলিয়াস। ওই মতবাদকে পরবর্তীতে বিজ্ঞানী ফ্রেডরিক হুলার ভুল প্রমাণ করছিল। তো প্রথম মতবাদটা ছিল তোমার সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস বলেছিল জৈব যৌগ শুধুমাত্র প্রাণী দেহ থেকে পাওয়া সম্ভব, কোনোভাবে ল্যাবে প্রস্তুত করা সম্ভব নয়। পরবর্তীতে তোমার বিজ্ঞানী ফ্রেডরিক হুলার কি করছে, তোমার ওই ল্যাবের মধ্যে ভুলক্রমে একটা ঘটনা ঘটায় ফেলছে। ওখান থেকে একটা দুইটা অজৈব যৌগ বিক্রিয়া ঘটায়া তিনি কি করছে, একটা জৈব যৌগ ইউরিয়া তৈরি করছে। ওখান থেকে প্রমাণিত হয় যে কি তোমার বার্জেলিয়াসের মতবাদটা ভুল। ইউরিয়াটা বেসিক্যালি মানুষের বা এই জীবের ইউরিন থেকে পাওয়া যায় বা মূত্র থেকে পাওয়া যায়, সেই কারণে ইউরিয়াটা একটা জৈব যৌগ। ঠিক আছে, তো সবাই মনে করতো বা বার্জেলিয়াসের এই মতবাদটা প্রথমে সবাই স্বীকার করে নিছিল বা মেনে নিছিল, কিন্তু পরবর্তীতে ফ্রেডরিক হুলারের পরীক্ষার পর থেকে এই মতবাদকে পরিত্যাগ করা হয় বা এই মেনে নেওয়া হয় না বা এটাকে
রোহিতে করা হয়, ঠিক আছে। তো ঘটনাগুলো একটু বলি একটু জানতে হবে। 1808 খ্রিস্টাব্দে সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস দুটি ভাগে যৌগগুলোকে ভাগ করেন। একটি হলো জৈব যৌগ, একটা হলো অজৈব যৌগ। জৈব যৌগ কোনগুলো? উদ্ভিদ ও প্রাণী থেকে যেগুলো পাওয়া যায় সেগুলোকে কি বলে? জৈব যৌগ বলে। আর অজৈব যৌগ হলো খনিজ বা নির্জীব পদার্থ থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে কি অজৈব যৌগ। 1815 খ্রিস্টাব্দে বার্জেলিয়াস একটি মতবাদ দেন, জৈব যৌগ কেবল সজীব দেহে এক রহস্যময় প্রাণশক্তি দিয়ে তৈরি হয়। ওই ওইটাই বলছে আর কি, উনি যে কথাটা আমি কিছুক্ষণ আগে বলছি, মানে প্রাণশক্তি দিয়ে এটা কি হয়? তৈরি হয়। পরীক্ষাগারে জৈব যৌগ তৈরি করা সম্ভব নয়। তোনার উনি যে বলছে পরীক্ষাগারে কি জৈব যৌগ তৈরি করা সম্ভব নয়, ওনার এই মতবাদকে কি বলা হয়? প্রাণশক্তি মতবাদ বলা হয়। প্রথমত একটা হলো 1808 সালে, একটা হলো 1815 সালে। প্রথম 1808 সালে একটা কথা বলেন, এর পরবর্তীটা একটা মতবাদ উনি 1815 সালে এসে দেন, ঠিক আছে। এখন দেখি আমাদের পরবর্তী কি হয়েছে। 1828 সালে এসে, ওই 1815 সালের পরবর্তীতে 1828 সালে এসে 28 খ্রিস্টাব্দে এসে জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক হোলার ওই মতবাদকে ভুল প্রমাণ করেন। তিনি দুটি অজৈব যৌগ বা অজৈব পদার্থ নিয়ে কি করেন? একটা বিক্রিয়া করেন ভুলক্রমে। প্রথমটা হলো অজৈব যৌগ পদার্থের মধ্যে প্রথমটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড, দ্বিতীয়টা হলো লেড সায়ানাইড। এর বিক্রিয়ায় তিনি কি করেন? অ্যামোনিয়াম সায়ানাইড পান, ঠিক আছে, অ্যামোনিয়াম সায়ানাইড। এরপর তা উত্তাপে ইউরিয়া তৈরি করে ফেললেন, যা একটি কি জৈব যৌগ। একটু খেয়াল করো, এটাকে প্রথমে কি করছে উনি? অ্যামোনিয়াম ক্লোরাইড তারপর লেড সায়ানাইড, এই দুটাকে কি করছে? ল্যাবের মধ্যে বিক্রিয়া করে অ্যামোনিয়াম সায়ানাইড পাইছে, ঠিক আছে। এরপর কি হয়েছে? এখান থেকে তিনি উত্তাপ দিয়ে ইউরিয়া পাইছে। এবং এই ইউরিয়াটা হলো মানুষের মূত্র বা বিভিন্ন প্রাণীর মূত্র থেকে পাওয়া যায়, এবং এটা একটা জৈব যৌগ, যেহেতু এটা প্রাণী দেহ থেকে পাওয়া যায়। তো যেহেতু এটা প্রাণী দেহ থেকে পাইছে এবং এটা একটা জৈব যৌগ, তো বলা যায় ল্যাবের মধ্যে তিনি কি করে ফেলছে? একটা জৈব যৌগ তৈরি করে ফেলছে। কিন্তু আমাদের যিনি বার্জেলিয়াস ছিলেন, উনি বলছিলেন কি জৈব যৌগ শুধুমাত্র প্রাণী দেহ থেকে পাওয়া সম্ভব, ল্যাবে তৈরি করা সম্ভব নয়। তো ওনার ওই মতবাদটা কি হয়ে গেছে? এখানে ভুল প্রমাণ হয়েছে, বুঝছো? তো এর মাধ্যমে প্রমাণ হয় জৈব যৌগ পরীক্ষাগারে কি হয়? তৈরি করা সম্ভব, পরীক্ষাগারেও তৈরি করা সম্ভব। প্রাণশক্তির মতবাদের কিনে দরকার নাই, প্রাণশক্তির কিনে দরকার নাই। এজন্য বিজ্ঞানী ফ্রেডরিক হোলারকে কি বলা হয়? জৈব রসায়নের জনক। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। বিজ্ঞানী ফ্রেডরিক হোলারকে কি বলা হয়? ওলারকে বিজ্ঞানী ফ্রেডরিক হোলারকে বলা হয় জৈব রসায়নের জনক। তো এর পরবর্তীতে আমরা একটু দেখি উনি কি বিক্রিয়াটা ঘটাইছে, একটু দেখো এই বিক্রিয়াটা। তো উনি কি করছে? প্রথমে এখানের মধ্যে একটা জিনিস দেখাচ্ছে, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং তোমার কত লেড সায়ানাইড, এই দুটো বিক্রিয়া করে কি করছে? তোমার অ্যামোনিয়াম সায়ানাইড এবং কত এখানে একটা যৌগ উৎপন্ন করছে। এর পরবর্তীতে উনি এই যৌগটাকে নিয়ে উত্তাপ দিয়ে কি করছে? উত্তাপ দিয়ে এখানে দেখো উত্তাপ দিয়ে কি করছে, এই জিনিসটা একটু দেখো। এখানে উত্তাপ দিয়ে কি করছে? পূর্ণ বিন্যস্ত হয়ে ইউরিয়া উৎপন্ন হয়েছে, বুঝছো? ইউরিয়া, অ্যামোনিয়াম সায়ানাইড থেকে কি উৎপন্ন হয়েছে? ইউরিয়া উৎপন্ন হয়েছে, এটাই। তো একটা চার্ট আসবে পরবর্তীতে, চার্টটা একটু দেখো, দেখো এই চার্টটা একটু দেখো, গুরুত্বপূর্ণ দিক বিষয় হলো তথ্য এটা। তো বিজ্ঞানী বার্জেলিয়াস মতবাদ দেন কি? প্রাণশক্তির মতবাদ। ভুল প্রমাণ করেন কে? ফ্রেডরিক হোয়েলার, ঠিক আছে। কবে প্রমাণ করেন? 1828 খ্রিস্টাব্দে। কি তৈরি হয়? ইউরিয়া তৈরি হয় প্রথম ল্যাবে তৈরি জৈব যৌগ, ঠিক আছে। এটাই হলো তোমার আজকে এতটুকু পর্যন্ত ক্লাস। বাকি ক্লাস পুরো দেখা যাবে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।